বছর বাদে মিড ডে মিলের টাকা বাড়লো। কত টাকা বাড়লো? কেন্দ্র টাকা বাড়ালো প্রাইমারি আর আপার প্রাইমারির জন্য পড়ুয়া পিছু 70 থেকে 75 পয়সা, আর প্রাইমারিতে পড়ুয়া পিছু সেক্ষেত্রে 6 টাকা 19 পয়সা বরাদ্দ হলো, আর উচ্চ প্রাথমিকে পড়ুয়া পিছু বরাদ্দ বেড়ে হলো 9 টাকা 29 পয়সা। সোমরাজ হয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, এখন যা বাজার দর তাতে এই বরাদ্দ যে বাড়ানো হলো 70 থেকে 75 পয়সা, আখেরে কতটা লাভ হবে? দেখো, লাভ সে অর্থে নেই, এবং তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে যে নোটিফিকেশন করা হয়েছে গোটা দেশ জুড়ে, তা নিয়ে ইতিমধ্যেই আপত্তির সুর রয়েছে রাজ্যের গলায়। তার কারণ, যে পয়সা বাড়ানো হয়েছে 2 বছর বাদে 70 থেকে 75 পয়সা। প্রাথমিকে বরাদ্দ বাড়িয়ে হয়েছে 6 টাকা 19 পয়সা, আর উচ্চ প্রাথমিকে বরাদ্দ বেড়ে হয়েছে 9 টাকা 29 পয়সা। কিন্তু প্রাথমিক স্তরে পড়ুয়াদের সংখ্যা অনেকটাই বেশি, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যে বরাদ্দ কেন্দ্র বাড়িয়েছে সেক্ষেত্রে আখেরে লাভ কতটা হবে তা নিয়ে ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রশ্ন তুলছেন। বিশেষ করে বর্তমান যে বাজার দর, কারণ তুমি জানো যে মিড ডে মিলের ডিম দেওয়া হয়, এবং রাজ্য সরকারের তরফে মিড ডে মিলে এখন বিশেষ করে সাম্প্রতিক সময় মাংসও দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলত সব দিক মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আপত্তি শুরু রয়েছে, এবং আজকেই রাজ্যের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে যেখানে 70 থেকে 75 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেখানে রাজ্যের আধিকারিকরা প্রশ্ন তুলছেন 2 বছর বাদে কেন এত কম বরাদ্দ হলো, যেখানে কেন্দ্রীয় সরকারের তরফে মিড ডে মিলের যে বরাদ্দ দেওয়া হয় সেই মিড ডে মিলের বরাদ্দে গত বছর বাড়ানো হয়নি, অর্থাৎ গত আর্থিক বর্ষে সেই বরাদ্দ হয়নি। ফলত এই আর্থিক বর্ষে দুটি আর্থিক বর্ষের পর কেন 70 থেকে 75 পয়সা বরাদ্দ করা হলো, এই নিয়ে রাজ্যের একাংশের তরফে যদিও স্কুল শিক্ষা দপ্তরের তরফেও এই প্রশ্ন তোলা হয়েছে, এবং সূত্র মারফত খবর আজ স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি চিঠিও কেন্দ্রের শিক্ষা মন্ত্রককে দেওয়া হতে পারে। ধন্যবাদ। আলু রপ্তানি রুখল পুলিশ। আলু বোঝাই লরি আটক করা হলো আসানসোলে। চেকপোস্টে আটক হয়েছে। কিভাবে আটক হয়েছে দীপক রয়েছে আমার সঙ্গে, জানবো। দীপক, যে আলুর দাম ঊর্ধ্বমুখী, তাই এবার রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে কি যতদিন না এই রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে আসে ততদিন ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। সেই মতো নির্দেশিকা আছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার কাছে, এবং গতকাল রাত থেকে আলু রপ্তানি ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশের তরফ থেকে। 19 নম্বর জাতীয় সড়কে নজরদারি চালানো হচ্ছে, এবং আলু বোঝাই লরি যেগুলো ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে সেই লরিকে এই রাজ্যে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে এই রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি করার জন্য জানানো হচ্ছে। কারণ হচ্ছে যেভাবে রাজ্যের দাম আলুর ঊর্ধ্বমুখী এই রাজ্যে, তাতে সাধারণ মানুষ আলু প্রায় কেনাই ছেড়ে দিয়েছে এক কথায় বলা যেতে পারে। তাই ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ করলো কুলটি থানার পুলিশ, এবং কোনো গাড়িকে ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না, আলুকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যের বিভিন্ন বাজারে। ধন্যবাদ। ভাঙন রোধেই ভাঙনের আশঙ্কা। বকখালিতে বাঁধ মেরামতিতে বেনিয়ম। পলি বালি দিয়ে বাঁধ মেরামতির অভিযোগ। সমুদ্র থেকে দেদার কাটা হচ্ছে পলি বালি, আর এই বেনিয়মে আশঙ্কা বাড়ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, যে ভাঙন রোধের জন্য বাঁধ মেরামতি হচ্ছিল সেখান থেকেই ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে, তো প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে, বিজেপি চালিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যে প্রধান, তানার যেটা অভিযোগ যে বাঁধের পাশ থেকে বালি কেটে সেই বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং বালি দিয়ে তৈরি করা হচ্ছে বাঁধ, এবং সেইটাই কিন্তু স্থানীয় গ্রামবাসীদেরও একই অভিযোগ, এবং তারা এটা নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছে। কিন্তু বিষয়টা যেটা দেখা গেল যে বাঁধের পাশ থেকে যে বঙ্গোপসাগর যে সমুদ্র তট, সেই বকখালি সমুদ্র তট, সেই তার পাশ থেকে কিন্তু বালি কাটা হচ্ছে, এবং সেই বালি কিন্তু যে কংক্রিটের ঢালাই ব্রিজ যে বাঁধ তৈরি করা হচ্ছে সেই বাঁধে কিন্তু কাজে লাগানো হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে
শুরু করেছে যে তাহলে বালি দিয়ে যদি এই বাঁধ তৈরি করা হয় এই বাঁধটা কতদিন টিকবে। স্থানীয় গ্রামবাসীদের যেটা অভিযোগ যে পরের বছর আবার যদি কোটালের জল বাড়ে তাহলে কিন্তু এই বাঁধ কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যাবে, সবাই কিন্তু ক্ষতির মুখে পড়বে। একেবারে এই অভিযোগ তুলে কিন্তু সবাই কিন্তু সরব হয়েছে এবং বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, খোদ পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন জায়গায় জানিয়েছে। এবং যেটা বিএলআরও তবে আমরা কথা বলেছিলাম, বিএলআরও পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিল যে এই বালিটা কিভাবে কাটা হচ্ছে তাদের কাছে কোনো নথি নেই এবং তাদেরকে কোনোভাবে জানানো হয়নি। এই কাজটি কিন্তু ইরিগেশনের একদম যারা থেকে কিন্তু কাজটা করা হচ্ছে, সেচ দপ্তর এই কাজটা করছে, কিন্তু কে কিভাবে এই বালি কাটছে, কিভাবে এই বালিটাকে কাজে লাগানো হচ্ছে, কার নির্দেশে কাজে লাগানো হচ্ছে, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ। আমরা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা লিখিতভাবে অভিযোগ করেছিলাম, ওখানকার স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সঙ্গে ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পরে বিভিন্ন প্রশাসন থেকে বিভিন্নভাবে প্রেশার আসে, যেহেতু ওটা বালি এবং মাটি দুটোকে মিশিয়ে ফিলিং করা হচ্ছে, তো একটা বর্ষার পরে ওগুলো আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আমাদের প্রতিবাদটা ছিল যে বালি না তুলে মাটি দিয়েই কাজটা হোক। পুরোপুরি তো বালি না, বালি মাটি এগুলো পুরোটা মিক্সড আছে। ইরিগেশন ওই কাজটা করছে এবং ইরিগেশন এজেন্সিকে দিয়ে করাচ্ছে। তা ওখানে আমি আমার টিম নিয়ে গেছিলাম, এজেন্সিকে আমরা বলি, তারপর এজেন্সি বলে ঠিক আছে আপনারা ওখানে যাবো, কাগজপত্র নিয়ে দেখাবো। ইন দ্য মিন টাইম আমরা ইরিগেশনের সাথেও যোগাযোগ করি। না, সিবিজি যে কাজটা হচ্ছে বর্তমানে ওটা এডুকেশন ডিপার্টমেন্টের। বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার্ক অর্ডার বা শিডিউল আমাদের কাছে কোনো রকম কিছু নেই, আমাদেরকে দেয় না। আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না, ওনারা ওনাদের মতোই কাজটা করে। তো বালি তোলা হচ্ছে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায়, কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনো পর্যন্ত। ভূগর্ভ থেকে বালি তোলার কোনো পারমিশন থাকা উচিত নয়, কিন্তু ওনারা বলছে ওনারা নাকি সরকারি রেভিনিউ দিয়ে বালিটা তুলছে। বড় হাত মাথায় না থাকলে এসব কাজ করা কারোর পক্ষেই সম্ভব নয়। দানার পর এবার ফেনজেল, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপ থেকে অবশ্য ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ থেকে আমাদের রাজ্যের কোনো আশঙ্কা নেই, কিন্তু উপকূলের দিকে এগোতে এগোতে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা বৃষ্টি হবে শনি থেকে সোমের মধ্যে, তাও উপকূলে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ 17 ডিগ্রি, আর আগামী 3 দিন একটু হলেও পারদ চড়বে এই ঘূর্ণিঝড়ের জন্য। তবে নভেম্বরের শেষে 20ও ছুঁয়ে যেতে পারে। তবে এরই মাঝে উত্তরে শীতের আমেজ আছেই। পশ্চিমের জেলাগুলোর পাশাপাশি উত্তরেও শীতের আমেজ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তর থেকে রয়েছেন আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন শিলিগুড়ি থেকে। পার্থপ্রতিম, শিলিগুড়ির আবহাওয়া কেমন? শীত পড়ে গিয়েছে বলা যাবে? এখনো পর্যন্ত কিন্তু পাহাড় কিংবা সমতল শীতের একটা আবহাওয়া কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এখানে তাপমাত্রা খানিকটা নেমেছে গত কয়েকদিনের তুলনায়। দার্জিলিং এর দিকে যদি তাকাই, সেখানে তাপমাত্রা রয়েছে এখন 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। বিকালের পরে কিন্তু সেই তাপমাত্রা আরো 2 ডিগ্রি নামবে। কালিম্পং একই রকম রয়েছে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, সন্ধ্যের পরে খানিকটা নামবে। এবং শিলিগুড়িতে সকাল এবং সন্ধ্যায়, শুধু শিলিগুড়ি নয়, সংলগ্ন জলপাইগুড়ি, দুয়ার, আলিপুরদুয়ার সর্বোচ্চ কিন্তু সকাল এবং সন্ধ্যায় কিন্তু একদিকে কুয়াশার দাপট, অন্যদিকে হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা। স্বাভাবিকভাবেই শীতের আমেজ উত্তরবঙ্গে এসে সেটা কিন্তু বলেই দেওয়া যায়। তবে হ্যাঁ, যেহেতু সকালের দিকে কুয়াশার দাপট থাকছে প্রায় প্রতিটি জেলাতেই, পাহাড় সমতল সর্বত্রই। তবে যেটা জানিয়ে রাখি যে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আজও কিন্তু হালকা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এবং স্বাভাবিকভাবে সেই বৃষ্টি যদি হয় তাহলে তাপমাত্রা আরো খানিকটা নামবে। অন্যদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, ইসলামপুর। এবার একবার পশ্চিমের জেলাগুলোর অবস্থা দেখে নেওয়া যাক। ধন্যবাদ পার্থপ্রতিম। পশ্চিমের জেলাগুলোর মধ্যে যদি পুরুলিয়া দিয়ে শুরু করি, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আজ 11 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। বাঁকুড়া, তাপমাত্রা কমেছে বাঁকুড়াতেও, সকাল থেকে কনকনে শীতের অনুভূতি। 15 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা এবং মন্দির নগরীতে পর্যটকদের ভিড়ও কিন্তু শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।
ঘাটালে রাসায়নিক সারে কালোবাজারি। আলু চাষে যে সারে সরকার ভর্তুকি দেয় সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এ অভিযোগ ছাপা দামের থেকে কয়েকশো টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে কৃষকদের। এখন আলু চাষের মৌসুম, ফসল ফলাতে ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, সেই সারেই কালোবাজারের অভিযোগ। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক দোকান। অভিযোগ, সারের প্যাকেটে লেখা দামের থেকে অনেকটাই বেশি দাম নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। বস্তা পিছু অন্তত 400 থেকে 450 টাকা বেশি দামে তাদের কিনতে হচ্ছে বলে অভিযোগ। কত করে নিচ্ছে ইফকো 10-26-26? 1950। 1950। প্রিন্ট কত আছে? প্রিন্টটা মানে 1470 না কত আছে। 1470। আমরা আর কি বলবো, যা বলছে তাই নিতে হচ্ছে। আমরা বললে কি আর আমাদের কমাবে? পাকা রসিদ দিচ্ছে? পাকা রসিদ টসিদ দেন, ফদ্দ করে দেয়, পাকা রসিদ দেয়। ঘাটালে এও অভিযোগ, বেশি দামে সার কিনলেও পাকা বিল দিচ্ছেন না দোকানদাররা। কত করে নিচ্ছে এখন? 1950। বিল দিচ্ছে কোনো? না না না, হ্যাঁ, বিল দেয়নি। কেন বিল নিচ্ছেন না কেন? বিল তো দেয়নি, ওই আমুলের সে আধার কার্ড ইয়েটা দিয়েছি নাম্বারটা, সেই টিপ নিচ্ছে আর কি। প্রতিনিয়ত ভিজিট করছি দোকানগুলিতে। আমি সারের দোকানদের সঙ্গে মিটিং করেছি এসডি অফিসে, চন্দ্রকোনা ব্লকে। সবাইকে কড়া নির্দেশ দেওয়া আছে যেন কোনো জায়গাতে সারের মূল্য বেশি না নেওয়া হয়। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে 8348691724 এই নম্বরে ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও রাসায়নিক সারে কালোবাজারের অভিযোগ উঠেছে। প্রতিবারই খবর হওয়ার পরে আসরে নামে প্রশাসন। একটি নির্দিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হয়, কয়েকদিন চলে নজরদারি, তারপর আর কোনো পদক্ষেপ করা হয় না বলে অভিযোগ। এবার কি এই ছবিটা বদলাবে, এ প্রশ্ন অনেকেরই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।